ফার্স্ট পার্টের পর চলে আসলাম সেকেন্ড পার্ট নিয়ে। আপনি যদি ফার্স্ট পার্টটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আগে দেখে নিতে পারেন। আবার ফিরে আসা যাক এই পিএম কণাগুলোর দিকে। এই সূক্ষ্ম কণা রক্তপ্রবাহের মাধ্যমে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যায়, ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। আজকাল প্রায় আমরা শুনি 30-40 বছর বয়সেই মানুষ হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। যদিও তারা ধূমপান করতেন না, সুস্থ জীবনযাপন করতেন, নিয়মিত জিমেও যেতেন, এর পেছনে বড় কারণ হতে পারে এই কণাগুলো। কিছু গবেষণা অনুযায়ী এই পিএম কণা এমনকি মস্তিষ্কেও পৌঁছে যেতে পারে এবং স্নায়বিক বা মানসিক রোগ সৃষ্টি করতে পারে। এই কণাগুলো যে কোনো কিছু হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ধোঁয়া। যখন আমরা বায়ু দূষণের প্রসঙ্গে পিএম কণার কথা বলি, আমরা মূলত দূষণ সৃষ্টিকারী কণাগুলোকেই বুঝি, যেমন ধোঁয়া, কোনো কিছু জ্বললে যে ধোঁয়া তৈরি হয়, বা ব্ল্যাক কার্বনের PM 2.5 এর কণাগুলো। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের এক গবেষণা অনুযায়ী 2009 থেকে 2019-এর মধ্যে ভারতে উচ্চমাত্রার PM 2.5 এর কারণে প্রায় 3.8 মিলিয়ন থেকে 16.6 মিলিয়ন মানুষ মারা গেছেন। এই রেঞ্জ এতটাই বিস্তৃত কারণ যদি ভারতীয় মান অনুযায়ী ধরা হয় তবে মৃত্যু সংখ্যা 3.8 মিলিয়ন, আর যদি হু এর মানদণ্ডে ধরা হয় তবে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 16.6 মিলিয়ন। একবার ভাবুন তো, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি যদি এমন পরিণতির শিকার হন, পরিবারের কি হবে? আপনার অনুপস্থিতিতেও যেন আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, সেই বিষয়ে ভাবা দরকার। তাই টার্ম ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সে করে রাখা খুবই দরকার। দ্য ল্যান্সেটের এক গবেষণা অনুযায়ী ভারতের 10টি শহরে 7.2% মৃত্যুর কারণ হল PM 2.5 এর উচ্চমাত্রা। এই 10টি শহরে প্রতি বছর 33,000-এরও বেশি মানুষ বায়ু দূষণের কারণে মারা যান। এই সব তথ্য থাকা সত্ত্বেও মোদী সরকারের পরিবেশ মন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় বলেন, বায়ু দূষণ এবং মৃত্যুর মধ্যে সরাসরি সম্পর্ক প্রমাণ করার মতো নির্দিষ্ট তথ্য নেই। চিকাগো ইউনিভার্সিটির এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স রিপোর্ট অগস্ট 2023 অনুযায়ী PM 2.5 এক্সপোজার ভারতের মানুষের জীবন 5.3 বছর কমিয়ে দেয়। দিল্লিতে এই সংখ্যা 11.9 বছর, আর উত্তর ভারতের সমতল অঞ্চলে 8 বছর। মানে যদি দূষণ না থাকতো তাহলে আপনি 80 বছর বাঁচতেন, কিন্তু এখন তা 70। শিশুরাই দূষণের সবচেয়ে বড় শিকার। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বায়ু দূষণ গর্ভস্থ শিশুর অঙ্গ বিকাশে বাধা সৃষ্টি করে। ফুসফুস এবং হৃৎপিণ্ড সঠিকভাবে গঠিত হয় না। প্রি ম্যাচিওর বার্থ বা প্রসবের সময় শিশু মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় শিশুর জন্ম হয় জন্মগত হৃদরোগ নিয়ে, ফলে সে দীর্ঘদিন বাঁচে না। স্টেট অফ গ্লোবাল এয়ার রিপোর্ট 2020 অনুযায়ী 2020 সালে ভারতে বায়ু দূষণের কারণে জন্মের 27 দিনের মধ্যে 1,16,000 শিশুর মৃত্যু হয়। মানে ভারতে প্রতি 5 মিনিটে এক নবজাত শিশু বায়ু দূষণের কারণে মারা যায়। জন্মের পরেও শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় দূষণে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে। তাদের শরীরের ওজন অনুযায়ী তারা বেশি বাতাস গ্রহণ করে, তারা বাইরে বেশি সময় কাটায়, দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, ফলে বেশি দূষিত বাতাস শ্বাসে গ্রহণ করে। ডক্টর অরবিন্দ কুমার, একজন চেস্ট সার্জন, বলেন, আজকাল তিনি যখন শিশুদের অপারেশন করেন তাদের ফুসফুসে কালো জমা দেখতে পান, এবং এখন ফুসফুসের ক্যান্সারের অধিকাংশ কারণ ধূমপান নয় বরং বায়ু দূষণ। উত্তর ভারত বনাম দক্ষিণ ভারত, বায়ু দূষণ নিয়ে আলোচনা করতে গেলে উত্তর ও দক্ষিণ ভারতে স্পষ্ট বিভাজন অস্বীকার করা যায় না। উত্তর ভারতের শহরগুলিতে দূষণ অনেক বেশি দক্ষিণের তুলনায়। এর পেছনে প্রধান কারণ হল ভৌগোলিক অবস্থান। উত্তর ভারতে শীতকালে থার্মাল ইনভার্সন নামে একটা প্রাকৃতিক ঘটনা ঘটে। রাতে সবকিছু ঠান্ডা হয়, সকালে সূর্য উঠলে ওপরের স্তরের বাতাস আগে গরম হয়, সেই গরম হাওয়া ঠান্ডা হাওয়ার ওপরে বসে যায়, ঠান্ডা হাওয়া নিচে থেকে যায়, আর সেই ঠান্ডা হাওয়ায় মিশে যায় PM কণা, যেগুলি মাটি বরাবর থেকে যায়। তারা উপরে উঠে যেতে পারে না, ফলে দূষণ জমে থাকে। দ্বিতীয় ভৌগোলিক সমস্যা হলো হিমালয় পর্বত। এটি গোটা ইন্দো গ্যাঙ্গেটীয় সমভূমির ওপর প্রাকৃতিক প্রাচীরের মতো কাজ করে, ফলে বায়ু ওই পাহাড় ডিঙ্গে যেতে পারে না। একে বলা হয় ভ্যালি এফেক্ট। ঠান্ডার কারণে বাতাসের গতি কমে যায়, দূষণ আটকে যায়। এই একই ঘটনা ইউরোপের উত্তরে আল্পস পর্বত এবং উত্তর ইটালিতে ঘটে। সেখানে থার্মাল ইনভার্সন হয়, দূষণ জমে থাকে। এই সব দক্ষিণ ভারতে হয় না। দক্ষিণ ভারত একটি ভৌগোলিক সুবিধা পেয়েছে, 3 দিক থেকে ঘেরা সাগর, ফলে বাতাস সহজেই প্রবাহিত হয়, দূষণ উড়ে যায়, ঠান্ডা খুব একটা পড়ে না, ফলে থার্মাল ইনভার্সনও হয় না।
এটাই প্রধান কারণ কেন দক্ষিণ ভারতের শহরগুলি তুলনামূলকভাবে পরিষ্কার। দিল্লির বার্ষিক গড় PM 2.5 হল 108 মাইক্রোগ্রাম ঘনমিটার, কলকাতার 45.6, মুম্বাইয়ের 37.7, ব্যাঙ্গালোরের 30, চেন্নাইয়ের 26। তবে এগুলি শুধুমাত্র তুলনামূলকভাবে পরিষ্কার, কারণ হু গাইডলাইন অনুযায়ী এটি হওয়া উচিত 5-এর কম। চেন্নাইতেও, যেখানে ভৌগোলিক সুবিধা সবচেয়ে বেশি, দূষণের মাত্রা এখনও নিরাপদ সীমার 5 গুণ। এক বাহনজনক দূষণ। তাহলে প্রশ্ন হলো বায়ু দূষণের প্রকৃত কারণ কি? সবচেয়ে বড় এবং প্রথম কারণ হলো যানবাহন দূষণ। সব ধরনের গাড়ি, বাস, ট্রাক এবং পেট্রোল ডিজেলে চলা টু হুইলার্স একটি বিষাক্ত মিশ্রণ তৈরি করে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোকার্বনের। ভারতের প্রতিটি বড় শহরে এই যানবাহনগুলোই সবচেয়ে বড় ভূমিকা নেয় বায়ুকে বিষাক্ত করে তুলতে। যদি আমরা দিল্লির কথা বলি, তাহলে দেখা যায় প্রায় 47% PM 2.5 দূষণ যানবাহন থেকেই আসে। ভাবুন তো, যদি দিল্লির সব গাড়ি হঠাৎ করে গায়েব হয়ে যেত, তাহলে বায়ু দূষণ সঙ্গে সঙ্গেই অর্ধেক হয়ে যেত। 1998 সালে দিল্লিতে রেজিস্টার্ড গাড়ির সংখ্যা ছিল প্রায় 30 লক্ষ। 2019-এর মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,20,00,000-এরও বেশি। এটাই হলো প্রতি বছর দূষণ বেড়ে যাবার মূল কারণ। পরের পার্টে আমরা দেখব এটি প্রতি বছর কিভাবে দূষণ বাড়িয়ে দিচ্ছে, ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো হৃদরোগের ঝুঁকি কিভাবে বাড়িয়ে দেয়। ধন্যবাদ সবাইকে। পরের পার্টের জন্য সঙ্গে থাকুন।